আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় যমুনায় ঘন ঘন লোডশেডিং হয়েছে। এটি কিসের লক্ষণ? ঈদের দিন সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। সেখানে তারেক রহমান কি বলেছিলেন জেনারেল ওয়াকারকে? এছাড়াও বহুল আলোচিত মির্জা ফখরুল আলমগীরের সেই উক্তি যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, সেটা নিয়ে আজকের আলোচনা। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। ঈদের শুভেচ্ছা নেবেন। গত 3 দিন আপনাদের সাথে কথা হয়নি। ঈদ নিয়েই আসলে একটু ব্যস্ত ছিলাম। এবার সামাজিক কাজগুলো, দায়িত্বগুলো অনেক বেশি ছিল। যাই হোক, এই 3 দিনে অনেক ঘটনা ঘটেছে। বাংলাদেশে যেমন ঘটেছে, দেশের বাইরে বিশেষ করে ইরান এবং যে ইসরায়েল আমেরিকার যে সংঘাত, যে যুদ্ধ, সেখানে অনেক রকমের আপডেট রয়েছে। আপনারা নিশ্চয়ই সবগুলো জানেন। আমি প্রথমে একটু যমুনায় চলে যাচ্ছি। যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সর্বস্তর এবং রাস্তায়ও অনেক লোক হয়েছিল বলে শুনেছি। কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামের সময় যমুনায় বারবার লোডশেডিং হয়েছে এবং এটি নিয়ে কিন্তু কর্মকর্তাদের কপালে ভাঁজ পড়েছে যে এরকম রাষ্ট্রীয় অনুষ্ঠানে, সরকারি অনুষ্ঠানে যদি লোডশেডিং হয়, তাহলে সামনে যে গ্রীষ্ম আসছে, এই যে এপ্রিল মাস আসতেছে, কালবৈশাখীর ঝড়, এবং আপনারা জানেন এপ্রিল মে মাসে কি ভয়াবহ গরম পড়ে। তো সেই অবস্থায় লোডশেডিং এর কি অবস্থা, বিশ্বব্যাপী তেলের যে অবস্থা, এটা নিয়ে কিন্তু অলরেডি কথাবার্তা শুরু হয়ে গেছে। এদিকে জেনারেল ওয়াকার খান সেনাপ্রধান, তিনি যমুনায় এসেছিলেন তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করতে এবং তারেক রহমান তাকে দেখে বলে ঈদের সেলামি চেয়েছেন এবং বলেছেন যে পায়ে হাত দিয়ে সালাম করব, আপনি সেলামি দেন। তো এটা আসলে ছিল একটা আন্তরিক শুভেচ্ছা বিনিময়। এটার পেছনে রাজনীতি খুঁজতে যাবার কোনো কারণ নেই। কিন্তু যেহেতু যমুনার থেকে খবরটি পেলাম, আমার মনে হয় যে এটি আপনাদের জানাই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো গত বুধবার বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সাংবাদিকদের সাথে কথা বলছিলেন এবং সেখানে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন সবাই রাজনীতি করবেন এক্সেপ্ট আওয়ামী লীগ। আওয়ামী লীগের রাজনীতি বন্ধ আছে এবং আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। এবং অনেক পত্রিকা, অনেক মিডিয়া শিরোনাম করেছে যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না। তো এটা নিয়ে কিন্তু, এটা বলার সাথে সাথে এটা যে মুহূর্তে মিডিয়া এসেছে, এটা কিন্তু স্পার্ক করেছে ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি। বিশেষ করে এই যে আওয়ামী লীগ সম্পর্কে মির্জা ফখরুল আলমগীর যে এই কমেন্টটা করেছেন, এটা কি বিএনপির মনোভাব কিনা, এটা কি সরকারের মনোভাব কিনা, এইটা জানার জন্য কিন্তু মানে অনেক রকমের, মানে ইট ক্রিয়েটেড হিউজ টেনশন, টু বি ভেরি অনেস্ট। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে তাৎক্ষণিকভাবে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদের কাছে জানতে চাওয়া হয়েছে যে এটা কি সরকারের বক্তব্য কিনা। দিল্লি থেকে আধ্যক্ষের একজন ফোন করেছিলেন মিস্টার সালাউদ্দিন আহমেদকে। দিল্লির বিভিন্ন পর্যায় থেকে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাদের একই প্রশ্ন যে মির্জা ফখরুল আলমগীর এই কথাটি কেন বললেন। এমনকি তারেক রহমানের কাছেও ভারত থেকে ফোন এসেছে এবং তারা এই বিষয়ে একটা ক্লারিফিকেশন চেয়েছে। ভারতের ক্লারিফিকেশন চাইবার কারণটা হলো যে এটা অনেকটা ওপেন সিক্রেট যে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন গত বছরের 25শে ডিসেম্বর। তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এই সামগ্রিক প্রক্রিয়ায় ভারতের একটা ভূমিকা ছিল বলে অনেকেই মনে করেন এবং এটা অবিশ্বাস করবার কোনো কারণ নেই। কারণ ডক্টর ইনুস যেভাবে সবকিছু গুছিয়ে এনেছিলেন, তাতে কনফার্ম জামাত ক্ষমতায় যেত। তো সেইখান থেকে পরিবেশ ভারত চেয়েছিল যে আওয়ামী লীগ সহ সব দলকে নিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন করতে, কিন্তু সেটা যখন সম্ভব হচ্ছিল না, তখন ভারত কিন্তু প্ল্যান বিতে চলে গেছে এবং ভারত এই সম্ভাবনা মাথায় রেখে অনেক আগে থেকেই লন্ডনে তারেক রহমানের সাথে একটা যোগাযোগ স্থাপন করেছিল। সেটা হলো
লন্ডনে ভারতীয় দূতাবাসের মাধ্যমে। তো ন্যাচারালি যে 10টি পয়েন্টে অ্যাগ্রি করে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন এবং ক্ষমতায় এসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তার মধ্যে একটা শর্ত ছিল যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট এনশিওর করা হবে। এইটাই কিন্তু তারেক রহমান অ্যাগ্রি করেছিলেন। তো ন্যাচারালি যখন বিএনপির রাজনৈতিকভাবে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি মির্জা ফখরুল আলমগীর বলেন যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না এবং আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে, ন্যাচারালি তারেক রহমানের প্রদত্ত অঙ্গীকারের খেলাপ এটা। তো তারেক রহমানকে যখন ভারত থেকে ফোন করা হয়েছে, তখন ন্যাচারালি তারেক রহমান মির্জা ফখরুল আলমগীরকে ডেকেছিলেন। তারেক রহমান মির্জা ফখরুল আলমগীরকে ডেকে তার এই উক্তির একটি ব্যাখ্যা চান এবং তারেক রহমান যথেষ্ট উষ্ণা প্রকাশ করে বলেন যে তিনি কি বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা দিয়ে গিয়েছিল ডক্টর ইউনূসের সরকার, সেটি উইথড্র করা হবে কি হবে না, তিনি তো এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি, এ ব্যাপারে দলের কোনো সিদ্ধান্ত হয়নি। তাহলে মির্জা ফখরুল আলমগীর যেচে পড়ে কেন এই কথাটি বললেন? তারেক রহমান তাকে স্মরণ করিয়ে দেন যে তার অনুপস্থিতিতে বিএনপির দুঃসময়ে মির্জা ফখরুল আলমগীর মহাসচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং এর জন্য তারেক রহমান তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। বাট দ্যাট ডাজেন্ট মিন যে আজকে দলের বর্তমান অবস্থায় তিনি এমন একটা কথা বলবেন যেটা দলীয় সিদ্ধান্ত নয়, যেটা তারেক রহমান নিজেও কখনো বলেননি। তাহলে এর ফলে যথেষ্ট কনফিউশন তৈরি হয় এবং বলেছেন যে এই ধরনের কথাবার্তা আর যেন না বলতে এবং এই যে তিনি বলেছেন এটা যেন মিডিয়ায় তিনি কারেক্ট করে দেন। এখন প্রশ্ন হলো যে মির্জা ফখরুল আলমগীর কেন এই কথাটা বললেন? তিনি কি এটা কি তার স্লিপ অফ টাং ছিল? তার মতো একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং অনেকেই আমরা তাকে পছন্দ করি, তিনি অনেকের কাছে শ্রদ্ধেয় রাজনীতিবিদ, তিনি কি এটা ভুল করে বলে ফেলেছেন নাকি এটার পেছনেও একটা রাজনীতি আছে? বিএনপিতে আপনারা জানেন যে বিএনপি একটা জগা খিচুড়ি রাজনৈতিক দল। এখানে মুক্তিযুদ্ধের পক্ষের লোক আছে, এখানে জামাতের পক্ষের লোক আছে, মুক্তিযুদ্ধের বিরোধী লোক আছে, এখানে আবার তরুণ প্রজন্মের লোকজনও কিছু আছে। সো এই নানামুখী টানাপোড়েনের মধ্যে দিয়ে মির্জা ফখরুল আলমগীর একটি ধারার নেতৃত্ব দেন। তিনি যদিও বিএনপির মহাসচিব, তারপরেও বিএনপির যে বিভিন্ন ফ্যাকশন আছে, তিনি সেই ফ্যাকশনটির নেতৃত্ব দেন যারা মূলত পাকিস্তানপন্থী। কারণ আপনারা জানেন যে মির্জা ফখরুল আলমগীরের বাবা, হ্যাঁ, ওনাকে সবাই ঠাকুরগাঁয় চখা রাজাকার বলতেন, মির্জা রুহুল আমিন সম্ভবত। তো তিনি কিন্তু পাকিস্তান আমলে বিখ্যাত রাজাকার ছিল এবং স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। তো সেই রাজনৈতিক উত্তরাধিকার মির্জা ফখরুল আলমগীর বহন করেন এবং তিনি চান না যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক। এবং যেহেতু পাকিস্তানপন্থী, যেহেতু মুক্তিযুদ্ধের বিরোধিতা করেন তিনি এবং বিএনপির ওই ধারার অন্যতম নেতা, সেহেতু তিনি আওয়ামী লীগ ফিরে আসলে মনে করেন যে এটা বিএনপির রাজনীতির জন্য একটা থ্রেট হতে পারে। তো এই কারণেই তিনি এটা বলেছেন, এটা বলে তিনি বাজার অ্যাসেস করেছেনও, কিন্তু তিনি বুঝতে পারেনি যে এইটার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল রিপারকাশনটা এত তীব্র হবে এবং এটা এতটা তীব্র হয়েছে যে তারেক রহমান পর্যন্ত তাকে ডেকে উষ্মা প্রকাশ করেছেন এবং বলেছেন যে এটা সাংবাদিকদের মাধ্যমে এই কনফিউশনটা দূর করতে। এদিকে এই মুহূর্তে নিউ ইয়র্কে রয়েছেন ডক্টর খলিলুর রহমান, যিনি আমি আগেও বলেছি জাতিসংঘের আসন্ন অধিবেশনের সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের প্রার্থী হিসেবে। তিনি আবার এই ঘটনায় কিন্তু সাথে সাথে ভারতে যোগাযোগ করেছেন এবং তিনি বলেছেন তিনি বাংলাদেশে ফেরার পথে দিল্লি হয়ে আসতে চান এবং দিল্লি পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে তিনি বৈঠক করতে চান। এই ব্যাপারটা নিয়ে যে কনফিউশন অ্যারাইজ করেছে সেটা দূর করার জন্য। কারণ এইটার ইম্প্যাক্ট কিন্তু সামাজিকভাবে বাংলাদেশের ভেতরেও পড়েছে। অনেকেই একটু হতাশ হয়েছিলেন
কারণ নির্বাচনের পরে অনেক আসনেই অনেক এলাকায় একটা পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। আওয়ামী লীগের লোকজন, সাধারণ মানুষ তারা একটু মবের হাত থেকে একটু রক্ষা পাচ্ছে অধিকাংশ জায়গায়। তাদের মধ্যে একটা হাঁপ ছেড়ে বাঁচবার মতো একটা পরিবেশ লক্ষ্য হচ্ছে। ঠিক এই মুহূর্তে মির্জা ফখরুল আলমগীরের স্টেটমেন্টটা কিন্তু রাজনীতিতেও একটা কুয়াশা তৈরি করেছে, এবং অনেকেই বলছেন যে যে ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তারেক রহমান ক্ষমতায় আসলো, অলরেডি বিএনপি এবং তারেক রহমান সেখান থেকে পল্টি দিয়েছে। এবং তারা উদাহরণ হিসেবে দেখা যাচ্ছে, এই যে মহাসচিব মির্জা ফখরুল বললেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তারা তুলে নেবে না, অথচ ভারতের সাথে যেসব আন্ডারস্ট্যান্ডিং এ তিনি এসেছেন শুধু আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারই না, আইসিটির এই যে অবৈধ অংশ, এই অংশটুকু সরিয়ে ফেলা, শেখ হাসিনার সাজা বাতিল করা, এরকম আরো মোট 10টা শর্তে রাজি হয়ে তারেক রহমান বাংলাদেশে এসেছেন, বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসেছেন এবং প্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছেন। সুতরাং এই জায়গায় এখন আমাদের সতর্ক থাকতে হবে। আমরা যেটা করব, আমরা আসলে দেখব এই যে ঈদের পরে সংসদের অধিবেশনটা চলবে এবং সেখানে আমরা দেখব যে তারেক রহমান যে শর্তে বাংলাদেশের রাজনীতিতে ফিরেছেন এবং প্রধানমন্ত্রী হচ্ছেন, সেই শর্তগুলো মেনে চলবেন নাকি পোল্টি দেবেন, এবং পোল্টি দিলে সেটি কি তারেক রহমান, বর্তমান সরকার এবং বিএনপির রাজনীতির জন্য শুভ কোনো বার্তা বয়ে আনবে কিনা, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ম্যাথিউ অ্যারন ভ্যান ডাইক এর নাম শুনেছেন? এত মানুষ থাকতে পৃথিবীতে ঠিক রোজার একদম শেষ পর্যায়ে এসে কেন আমি ম্যাথিউর কথা আজকে আপনাদের সামনে বলতে চাচ্ছি? পিলে চমকানো কাহিনী, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আজকে এটি আপনাদের সামনে বলবো। আসসালামু আলাইকুম এবং আদাব। ম্যাথিউ অ্যারন ভ্যান ডাইক একজন মার্কিন নাগরিক, আরো স্পেসিফিক্যালি বলা যায় যে একজন মার্কিন ভাড়াটে যোদ্ধা, সিআইএ অপারেটিভস, সিআইএ এর পক্ষে পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করেন। এই শতাব্দীতে যতগুলো রেজিম চেঞ্জের ঘটনা ঘটেছে, সিআইএ এর পৃষ্ঠপোষকতায়, মার্কিন সমর্থনে, এই যে আরব স্প্রিং বলেন, ইউক্রেনের রেভলিউশন বলেন, সিরিয়া, ইরাক কিংবা লিবিয়ার সরকার পরিবর্তনের কথা বলেন, ইভেন ভেনিজুয়েলা, আফগানিস্তান, এই সবখানে এই ম্যাথিউর নামটা জড়িত। কি কাজ করে ম্যাথিউ আসলে? তার কিছু বাহারি পরিচয় আছে। কখনো তিনি নিরাপত্তা বিশ্লেষক, কখনো যুদ্ধের বিশেষ সংবাদদাতা, ওয়ার করেসপন্ডেন্ট, কখনো আবার ডকুমেন্টারি ফিল্ম মেকার। এইসব নানান পরিচয়ের আড়ালে এই মানুষটা আসলে, তার একটা প্রতিষ্ঠান আছে যেটা বললে তার পরিচয়টা আরো স্পষ্ট হবে। সানস অফ লিবার্টি ইন্টারন্যাশনাল, SOLI। এই সলির ওনার হলো এই ম্যাথিউ। এবং ম্যাথিউর কাজ হলো বিভিন্ন কনফ্লিক্ট জোনে, যেখানে এই রেজিম চেঞ্জের ষড়যন্ত্র চলছে, এসব সংঘাতপূর্ণ এলাকায় বিভিন্ন যোদ্ধাদের সমাবেশ ঘটিয়ে তাদের ট্রেইন আপ করা। সম্প্রতি এই ম্যাথিউ কলকাতায় গ্রেপ্তার হয়েছেন, অনেকটা সিনেমার মতো। ম্যাথিউ যখন কলকাতা বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন, ঠিক একই সময় দিল্লি এবং লখনৌ বিমানবন্দরে আরো 6 জন ইউক্রেনের নাগরিক গ্রেপ্তার হয়েছে। 3 জন দিল্লিতে, 3 জন লখনৌতে। কেন তারা ভারতে গ্রেপ্তার হলেন? ভারতের NIA, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি,
জাতীয় তদন্ত সংস্থা তাদের গ্রেপ্তার করেছে। এই ম্যাথিউ এবং অন্যান্য 6 জন তারা ভারতে এসেছিল ট্যুরিস্ট ভিসায়, এবং সেখানে এসে তারা প্রথমে আসামের গৌহাটিতে যান এবং সেখান থেকে তারা মিজোরামের সংরক্ষিত অঞ্চলে যান এবং সেখান থেকে তারা বর্ডার ক্রস করে মিয়ানমারের ভেতরেও যান এবং এই মিজোরাম মিয়ানমার বর্ডার এলাকায় তারা মিয়ানমার এবং ভারতের যে নর্থ ইস্ট বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আছে তাদের সাথে মিটিং করে এবং তাদের সাথে করে তারা ড্রোন এবং বিভিন্ন অস্ত্র নিয়ে এসেছিলেন। এই ড্রোন অস্ত্র কোন পথে এসেছে সেটা এখনো জানা যায়নি এবং তারা মিয়ানমারে গিয়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের সাথে আলাপ করেছেন। বেসিক্যালি ম্যাথিউ এই ধরনের গ্রুপগুলোকে ট্রেন আপ করেন, কিভাবে এই সরকার বিরোধী মুভমেন্ট করতে হবে, কিভাবে সশস্ত্র সংগ্রাম করতে হবে, এগুলো নিয়ে ম্যাথিউ আসলে কাজ করেন। ম্যাথিউর কথা কেন আমাদের জন্য প্রাসঙ্গিক? ধারণা করা হয় 2024 সালের 5ই অগস্ট যে জঙ্গি অভ্যুত্থানটি হয়েছে, বাংলাদেশে যে রেজিম চেঞ্জ হয়েছে, এই জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানে এই স্নাইপারদের নিয়ে অনেক কথা হয়েছে যে এই স্নাইপার রাইফেলের গুলিতে পুলিশ নয় তৃতীয় পক্ষের কেউ মানুষ হত্যা করেছে। ধারণা করা হয় এই যে তৃতীয় পক্ষের এই সন্ত্রাসীরা, এই জঙ্গিরা যারা মানুষ হত্যা করে শেখ হাসিনার পুলিশের উপরে, শেখ হাসিনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে দোষ চাপিয়েছে, তারা আসলে এই ম্যাথিউ গংদের দ্বারা ট্রেইনড। এই ম্যাথিউরা বাংলাদেশের এই জঙ্গিদের ট্রেন আপ করেছে এবং তারাই জুলাই আগস্টে মাঠে নেমে নিরীহ ছাত্র জনতাদের হত্যা করেছে। দূর থেকে তারা স্নাইপার রাইফেল দিয়ে গুলি করে হত্যা করেছে। এই স্নাইপার রাইফেল নিয়ে ডক্টর ইউনূসের উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন অনেক কথা বলেছেন। তো এখন আস্তে আস্তে জট খুলে যাচ্ছে। তো ভারতের ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি তাদের গ্রেপ্তার করেছে, তাদের আদালতে হাজির করেছে এবং আদালত তাদের 11 দিনের রিমান্ডে পাঠিয়েছে। সো বর্তমানে তারা এই জাতীয় তদন্ত সংস্থার হেফাজতে 11 দিনের জন্য আছে। এই ভারতে তাদের আরো কি কি নেটওয়ার্ক আছে সেটাও এখন খতিয়ে দেখা হবে। হয়তো তদন্তের স্বার্থে তাদের নিয়ে বিভিন্ন ফিল্ডে যাওয়া হবে। যতদূর জানা গেছে যে ভারতে মার্কিন স্বার্থ সংরক্ষণের জন্য এই ম্যাথিউ এবং তার সন্ত্রাসী বাহিনী এবার এসেছিল এবং এই যে রিং অফ কনফ্লিক্ট জোনস অ্যারাউন্ড ইন্ডিয়া, এই থিওরির উপরে ভিত্তি করে তারা কাজ করছে। আপনারা ইতিমধ্যে জানেন যে ভারত, বাংলাদেশ এবং মিয়ানমারের কিছু অংশ, বাংলাদেশের হিল ট্রাক্সের বিশেষ করে বান্দরবনের কিছু অংশ নিয়ে ক্রিশ্চিয়ান স্টেট করার একটা দীর্ঘদিনের পরিকল্পনা রয়েছে আমেরিকার। এই ক্রিশ্চিয়ান স্টেট প্রজেক্টটা কি আমেরিকা সম্পূর্ণ বাদ দিয়েছে? আমার তো মনে হয় না। এবং এই ক্রিশ্চিয়ান স্টেট, এই মিজোরামের একটা অংশ এখানে থাকবে। এখানে নাকি 1002 ইহুদি বাস করে। সুতরাং এই ইহুদিদের জন্য একটা আলাদা রাষ্ট্র করবার একটা প্ল্যান রয়েছে এবং যদি ক্রিশ্চিয়ান স্টেট করা যায় তাহলে সেখান থেকে ভারত, বাংলাদেশ, মিয়ানমার এসব দেশের উপরে নানানভাবে নজরদারি করা যাবে, প্রয়োজনে ডিস্টার্ব করা যাবে। তো এই ম্যাথিউ যে এসেছিল, এই ম্যাথিউদের যে তৎপরতা, এ কারণেই আমাদের চিন্তিত করে। এখন যেহেতু তারা ভারতে গ্রেপ্তার হয়েছেন, জিজ্ঞাসাবাদ চলছে, এর মধ্য দিয়ে জানা যাবে, অনেক নতুন নতুন তথ্য পাওয়া যাবে এবং বাংলাদেশের ব্যাপারে তারা কতখানি মুখ খুলবে বা সেই নিউজ আমাদের কাছে কতখানি আসবে
সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না, কিন্তু এটা খুব ইন্টারেস্টিং এবং একটু খতিয়ে দেখলাম তখন দেখলাম যে এই ম্যাথিউ এরা বিভিন্ন ট্রেন আপ করে, এবং ম্যাথিউ যে ট্রেন আপ করছে সেই ভিডিও কিন্তু অনলাইনে আছে। এবং সেই ভিডিও আমার কাছেও আছে, কিন্তু সেখানে যেহেতু অস্ত্রের ঝঞ্ঝানি ইউটিউব ওগুলো অ্যালাউ করবে কিনা এই জন্য আমি আপনাদের দেখাচ্ছি না, কিন্তু দুশ্চিন্তার বিষয় আসলেই। এবং বাংলাদেশে ইউনূস আসার পরে এই টেকনাফ হিল এরিয়ায় যে ঘটনাগুলো ঘটছে, এবং এই যে হিউম্যান করিডোরের নামে আরাকান আর্মিকে যুদ্ধ করে সংঘাতে লিপ্ত হবার জন্য বাংলাদেশ সরকার যে সহায়তা করছিল, এবং এখনো এই রমজান মাসেও দেখা যাচ্ছে পাহাড়ি অঞ্চলে আরাকান আর্মি একদম ওপেন তারা ইফতারি করতেছে, এবং সেগুলো বাধা দেওয়ার কেউ নেই। তো ডক্টর ইউনূস যে সর্বনাশের বীজ রোপণ করে গেছে, বাংলাদেশটাকে যেভাবে আমেরিকার হাতে তুলে দিয়ে গেছে, এবং তারই ধারাবাহিকতায় যে ম্যাথিউর যে কর্মকাণ্ড ধরা পড়ল, ম্যাথিউ আরো 6 জন ইউক্রেনীয় সন্ত্রাসী সহ গ্রেপ্তার হলো, এটার ফিউচার ইম্প্যাক্ট কি সেটা আমাদের দেখতে হবে, এবং বাংলাদেশ সরকার নিশ্চয়ই এ ব্যাপারে নজর রাখবেন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।